চাকরি করব। তো যাই হোক ওটা আর হয়নি। পরে ছেলেটাকে দিয়ে আমার বিয়ের জন্য খুব চেষ্টা করেছিলাম, আমি বিয়ে করবো। তখন আবার আলামিন আমাকে তার 2 দিন পরে ফোন দিছে। আলামিনের সাথে আমার কথা হয়েছে, কথা হওয়ার পরে আমার যে দাদি অন্ধ ছিল তাকে আমি রান্না করে দিতে গেছি। আমার বাবা আবার আমার দাদিকে পছন্দ করে না, রান্না করতে কেন গেছি এটা নিয়ে আমাদের বাসায় একটু হালকা পাতলা কথা হইতে হইতে মারধর শুরু হয়ে গেল। আমাকে বাসায় বৃষ্টি পড়ছে, আমাদের টিনের ঘর ছিল, বৃষ্টি পরে খাট ভিজে গেছে বিছানা। তো এখন আমার মা বলছে ওইটা উঠাই ফেলাও। তাই আমি বলতেছি এতটুকু ভিজাতে কিছু হবে না। এই সামান্য একটা কথা নিয়েই আমাকে তারা অনেক মারধর করলো। আমি প্রথমত আমার মাকে নিয়ে বলতে চাচ্ছি। আমার মা বাবা যখন বিয়ে হয় আমি অনেক ছোট, জি, 4 বছর হব এরকম। মানে আপনি ছোট, মানে আপনি বিয়ের পরে আমার মা বাবা, আমি যখন আমার মা বাবার বিয়ে হয়েছে আমি জন্মের পরে, আমি 4 বছর বয়স তখনই। বাট আমার মা বাবা ছাড়াছাড়ি ডিভোর্স হয়ে গেছে। এটা কি আপনার নিজের মেমোরি থেকে বলছেন, স্মৃতি থেকে বলছেন, নাকি পরবর্তীতে বড় হয়ে শুনেছেন? আসলে বড় হয়ে বলতে আমি যখন একটু হালকা বুঝমান হই তখন দাদি ফুপু বলছে, আমি জিজ্ঞাসা করছি আপনার নিজের মেমোরিতে কি আছে? বাবা মা একসাথে থাকার কোনো মেমোরি আছে? আমার বাবা মাকে আমি একসাথে দেখিনি। আচ্ছা, আপনার মেমোরিতে নাই আপনার? হ্যাঁ, এটা বলতে পারবো না। কিন্তু আমার বাবার অবস্থা খারাপ ছিল, মা সংসারে যায় জিনিস সবকিছু নিয়ে আসছিল। নিয়ে আসার পরেও বাবা আর কি অনেক গরিব ছিল, এই জন্য মা থাকেনি, মা চলে গেছে। বাবাও ডিভোর্স দিয়ে দিছে, বাবা কোনো কিছু দেয়নি। আমার বাবা গ্রামের মানুষ, আমার মা বগুড়াতে থাকে, দুপচাচি আমার মার বাসা, ওখানে আমার মা থাকে। আমার মা ওসব পছন্দ করতো না, ওনারা একদম নিম্ন পরিবারের। বাবা খুব নিম্ন পরিবারের? হ্যাঁ, বাবা খুব নিম্ন পরিবারের ছিল, অশিক্ষিত ছিল, সে কিছু বুঝতো না, আর সে কোনো কর্মও পারতো না। আচ্ছা। তারপরে যাই হোক এভাবে মা বাবা আমার যাই হোক সংসার হতো। শুধু একটা কারণে আমার মা আমাকে নিয়ে নাকি, আমি জানি দাদি বলছে যে মা আমাকে নিয়ে ঘুমাইছে, আমার বাবা অনেক রাতে আসছে। আসার পরে আমার মা অনেক ঘুমন্ত ছিল, বাবা দরজা লক করছে, মা খুলতে পারেনি। এই জন্য বাবা একটা খারাপ ভাষা করে গালাগালি করছে মাকে। মা বলছে না, আমি আর তোমার সংসারই করব না, চলে যাব। পরে মা চলে গেছে, আর আসতেছে না। পরে আমার দাদি ফুপু সবাই চেষ্টা করছে যে তাকে নিয়ে আসার জন্য। আমার মা বলছে যে না, বগুড়ার মানুষ বলতেছে আমি ওর ভাত আর খাবোই না, আমার ও বাচ্চা দিলে দিবে, না দিলে না, আমি ওর সংসার করব না। এত একটা নিম্ন পরিবারের, বাবার বাড়ি থেকে এত কিছু নিয়ে গেছি, তারপরেও আমার ওখানে জায়গা হচ্ছে না, বা ও আমার কথা শুনতেছে না, আমার প্রয়োজন নাই। তারপরে আমার বাবাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল যে আপনি ঘরটা ঠিক করেন, আমি আমার মার বাসা থেকে বাচ্চাকে নিয়ে বেড়ায় এসে। তারপর আমার মা বলছে যে তুমি ঘরটা ঠিক করে আমাকে নিতে আইসো। পরে আমার বাবা কি করছে, সে ঘর ঠিক না করে আমার মাকে নিতে গেছে। পরে যাওয়ার পরে যাই হোক আমার মা পরে আসছে, আয়সা দেখে যে ঘর ঠিক হয়নি, না হওয়ার কারণে পরে মা বলতেছে আমি আর থাকবো না, চলে যাব। পরে আমার মা আমাকে নিয়ে চলে গেছে। আবার যাওয়ার পরে 1 সপ্তাহ পর আমার নানি বাসা থেকে মাকে পাঠানো হয়েছে নাকি আমার দাদার বাসায়। আসার পরে আমার বাবা তখন বলে আমি আর রাখবো না তোমাকে। তখনকার হিসেবে আমার মা 10,000 টাকা, 3 ভরি স্বর্ণ, আর ঘরের যা জিনিসপাতি লাগে, চাল ডাল শুরু করে সে সবকিছু নিয়ে আসছে। তারপর আমার বাবা ওগুলো কিচ্ছুই তাকে দেয়নি। মা যখন আর কি চলে গেছে, যাওয়ার পর মাকে তো দেয়নি, না দেওয়ার কারণে বাবা তো ছোট বাচ্চা, আমি অনেক জিদ করতাম, অনেক খাইতে চাইতাম। একটা মেয়ে তো 4 বছর বয়স, তখন তো তার মার আদরটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, বাট আমি তো সেটা পাইনি। বাট না পাওয়ার কারণে দেখা যায় বাবার কাছে সে জিদটা করছি। আমার ফুপি ছিল, দাদি ছিল, আমার দাদি অন্ধ, আমার বাবার কারণে অন্ধ হয়ে গেছে। আমার ফুপি রিলেশন করতো, রিলেশন করার জন্য আমার বাবাটা পছন্দ করতো না, আমার মা থাকাতে আমার ফুপি রিলেশন করতো। আর আমার মা যেহেতু ননদ আর ভাইয়ের বউ, সব ফ্রি ভাবে বলতো আমার মাকে। তো ফুপি এসব করতো, আমার বাবা এসব শুনছিল। শোনার পরে দাদি, বাতাস উঠছে অনেক, দাদিকে জুতা দিয়ে, বালু ছিল বাসায় অনেকগুলো, পরে আর কি বাবা জুতা দিয়ে দাদিকে মারতে গেছে। মারতে গিয়ে জুতার বালুগুলো দাদির চোখে গেছিল। তারপরে আর কি বাবা অনেক মারধর করতো, অনেক জিদ করতো, কিছু। কিন্তু দাদি ফুপু আমাকে কেউ মানুষ করেনি। সবারই পরিবার ছোট ছিল, আবার এতটা তারা অর্থ ছিল না, সবাই দিন মজুর করতো। কে আমাকে আর দেখবে, আমি তো ছোট বাচ্চা, এত কেয়ার দিয়ে তো রাখার মতো সময় নেই তাদের। পরে বাবার কাছে জিদ করতাম, বাবা এই জন্য মারতো বেশি করে আমাকে। কুয়া আছে গ্রামের, যে কুয়া, আমার বাবা আমাকে কুয়াতেও ফেলে দিছিল, শুকনা কুয়া। পরে আমার মেজো ফুপুর ছেলে আমাকে উঠাইছে ওই কুয়া থেকে। দুধের জন্য অনেক কান্না করছিলাম।
আর আমার বাবা তখন থানাতে আমাদের ভ্যান্না পীরগঞ্জ বলে বড় দরগা, ওখানে থানাতে আমার আব্বা ওখানে বাবুর্চি হিসাবে কাজ করছিল। ওখানকার দারোগার ওয়াইফের বাচ্চা ছিল না, উনি আমাকে চাইছিল, আমার বাবা বলছে না দিবে না, কিন্তু সে সারাদিন সকালে যায় রাতে থাকে, থাকার পরে আসতো, মানে তারপর আমাকে সে এতটা ভালোবাসতো না। তারপর আমার মার কাছে খবরটা চলে যায়, যার পর আমার মা বলে যে ওকে দিয়ে যাও রেবাকে আমার কাছে। তো আমার বাবা বলতেছে না জীবন গেলেও দিব না। আর আমার আব্বু একটু বেশি থানা পুলিশ সে একটু ইয়া করতো, আমার মারা আবার একটু ভয় ভয় করতো যে একটা মান সম্মানের ব্যাপার আছে থানা পুলিশের, আচ্ছা ওর মেয়েকে ওই নিয়ে থাক। এভাবেই আমার মার সাথে আমার বাবার এখানেই সামর্থ্য হয়ে গেল। হওয়ার পরে আমি আর মানে তখন আমার দাদির কাছে ছিলাম। আমার রংপুরে আমার ছোট মার বাসা, ওখানে আমার আব্বু যে বাবুর্চির কাজ করতো, ওখানে যে আবার থানাতে আরেক লোক উনি জানি কি কাজ করতো এটা জানি না, বাট উনি আবার বলছিল যে এখানে আমাদের রংপুরে এক মহিলা আছে, তুমি কি তাকে বিয়ে করবা? ওই মহিলার হচ্ছে আগে বিয়ে হয়ে গেছে, এরকম তুমি যদি বিয়ে করতে চাও। তো আমার বাবা বলছে আমার একটা মেয়ে আছে, কিন্তু তাকে বলতে হবে যে আমার মেয়েটা আছে, এভাবে তাকে দেখতে হবে। তারপরে যাই হোক তারা বিয়ে করছে আমাকে। তারপরে দেখা যায় মানে হালকা আমি যে একটু বুঝি যে মা কি রকম না, এতটাও বুঝি না যে আমার ওটা সৎ মা বা এরকম। ওখানে গেলাম, আমরা ভাড়া বাড়িতে উঠলাম রংপুরে শহরের ভিতরে। ভাড়া বাড়িতে ওঠার পরে আমার আব্বা ওখানে আপনার প্রথমে কাঁচামালের ব্যবসা দিল। কাঁচামালের ব্যবসা দেওয়াতে আমার আব্বু অনেক লস খাইলো। লস খাওয়ার পরে সে মানুষকে অনেক বাকি টেকে দিয়ে আমার সৎমা বাবার বাড়ি থেকে জায়গা বিক্রি করে আনছে। তারা আবার একটু স্ট্যান্ডার্ড ফ্যামিলি, সে আবার পছন্দ করতো না যে সে একদম রিক্সা চালাক ভ্যান চালাক, এটা তার একটা মানে মান সম্মানের ব্যাপার ছিল, সে চাইতো না। সে জায়গা বিক্রি করে এনে তাকে ওটা যে সে দেখে সেটাতেও লস খাইলো। পরে তাকে কি করা হলো, রিক্সাতে দেওয়া হলো। রিক্সা চালায় আমার সৎমা আমাকে আবার এতটা ভালোবাসে না, মানে সে বলে যে সতীন নাই, সতীনের কোনো বাচ্চা কাচ্চাও ভালো লাগে না, আমি কি সতীনের সংসার করব? তখন এই আমাকে নিয়ে রেগুলার আমাদের ঝগড়া হয় আমার বাবা মার। মানে আমি আর কি, আমি তো কোনো কথা বলতে পারি না, তখন আমার টাইফয়েড নিউমোনিয়া। তারপরে এভাবে আর কি মানে সে আমাকে নিয়ে তাদের খুব আপনার সৎ মা ঝামেলা করতো? হ্যাঁ, অনেক ঝামেলা করতো, অনেক মারধর হইতো। এভাবেই আর কি দিনগুলো চলে গেল। 2-3 বছর চলে গেল। যাওয়ার পরে আমার নানার সৎ নানার বাসায় চলে আসলাম আমরা। চলে আসার পর ওখানে আমার মানে সবাই আর কি মানে গ্রাম অঞ্চলে ও এক কথা বলতো, ও এক কথা বলতো, মানে আমি বাট আমার মার সব কথা শুনতাম। আচ্ছা, যাতে আমি এতটুকু আমার মেধাতে ছিল যাতে সে আমাকে ভালোবাসে, আমি যাতে তার কাছে মারা আপনি কি ছোটবেলাতে বুঝতেন যে আমার সৎ মা আমার আসল মা না? এটা বুঝতেন? এতটা বুঝতাম না। আচ্ছা, ওই সময় অন্য কোনো ভাই বোন ছিল না? শুধু আপনি? না, শুধু আমি ছিলাম। শুধু আপনি ছিলেন। ওকে। তখন আমার মার এতটা বয়স ছিল না, আমার সৎ মার ওনারও হালকা বয়স ছিল। জি। তারপর নানার বাসায় আসলাম, আসার পর গ্রাম অঞ্চলে এক কথা বলে ও এক কথা বলে, তখন আরো আমার খারাপ লাগে। তখনই আস্তে আস্তে বুঝতে পারি যে এটা আমার সৎ মা, বা যাই হোক আমাকে অনেক মারে, এটা করে, আমি সব কাজ করি তার মন জোগার জন্য। না, এখানে একটা আমার ভাই হয় শহরে, আমার একটা ভাই, ওই আমার সৎ মার ছেলে হয়, ওই ছেলেকে শহরে তখন আমি সম্পূর্ণ দেখাশোনা করি। কিন্তু ওর যখন আমার মার গর্ভে থেকে হয়েছে তখন থেকে ওর আমি যে হাগু মুতু করে যে কাপড়গুলো আমি সম্পূর্ণ ধুয়ে দিছি, আমার সৎমাকে কিন্তু কিছু করতে দেয়নি। যাই হোক, ঠিক আছে, হ্যাঁ বলেন। তারপরে এখান থেকে আমরা চলে আসলাম আমার নানার বাসায় শেখপাড়া, আমাদের রংপুরে শেখপাড়া। যখন আসলাম, আসার পরে ওখানে বড় হলাম আস্তে আস্তে। ওখানে আমাকে স্কুল ভর্তি করে দেওয়া হলো, প্রাইমারি স্কুলে। ওখান থেকে আমি মানে 3-তে যখন উঠলাম তখন আমার বাবা কি করলো, আমার মার সাথে রেগুলার ঝগড়া হয়। আমার বাবা আবার সৎ মা, তারপর ওনার যে ফ্যামিলি আত্মীয় স্বজন গুলো আছে তাদের সঙ্গে কথা বলে না। আবার যদি আমি একটু কথা বলি দেখা যাচ্ছে আমার আব্বু মানে হাতের কাছে লাঠি পাবো বা যা দা বটি যেটা পাবে সেটা দিয়ে আমাকে মার শুরু করবে। আচ্ছা। আবার আমার মা কথা বলে ওনার সাথে অশান্তি শুরু করতো। মানে আপনি কার সাথে কথা বললে অশান্তি শুরু করতো? সেটা হচ্ছে আমার সৎ মার যে ফ্যামিলির যে কেউ হোক তাদের সঙ্গে কথা বললেই সমস্যাটা? হ্যাঁ, সমস্যা করতো উনি। আমার মাও যদি কথা বললো তাও সমস্যা করতো আমার বাবা। আচ্ছা। এভাবেই দিনগুলো গেল। যখন আমি 3-তে উঠলাম, 3-তে ওঠার পরে আমার বাবা কি করলো, আমার মা ভ্যান কিনে দিল আমার বাবাকে। তখন আমার ছোট মামা, উনি আবার স্কুলের মাস্টার, হাই স্কুলের। তখন উনি বলতেছে যে এরকম আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে, ও যে ভ্যান চালাবে এটা কিরকম দেখায়, একটা এটা কিভাবে হয়। পরে আমার মা বুঝায় বলছে আমার নানি নানাকেও জায়গা বিক্রি করতে দিবে না আমাকে, যে তুই কি ওর পিছনে সব শেষ করবি নাকি, তোর ভবিষ্যৎ আছে না।
তারপরে মা বলতেছে আচ্ছা দেখি আর একবার। সে তখন কি করলো, ভ্যানটা কয়েকদিন চালালো, চালার পরে বাসায় খুব ঝগড়া শুরু করে দিল। আর আমার ছোট মার মুখের ভাষা অনেক খারাপ ছিল। আচ্ছা, মানে অনেক রং কথা বলে গালাগালি করতো, আমার বাবাও অনেক রং কথা বলে গালাগালি করতো, আমার খুব খারাপ লাগতো। আমি যদি ওখানে কথা বলতাম, দেখা যেত আমার বাবা আমার মার সাথে কিছু না করতে পেয়ে আমাকে সে দেখা যায় খুব মারধর করতো, এমন মারতো যে আমার শরীর ফেটে রক্ত বের হতো। ওহো, আবার দেখা যেত আমাকে রশি দিয়ে সে হাত পাও বেঁধে রাখতো, বেঁধে ঘরে বন্দি করে রাখতো। তারপরে এভাবে মারতো, মারার পরে যাই হোক সেদিন ও রাতে বাসায় কোনো খাবার দাবার কিছু আনে নেই, চাল ডাল কোনো তরকারি আনে নেই। আমার ভাইটাও ছোট। জি, তারপরে ও একটু হাঁটে আস্তে আস্তে। ওরও মনে হয় 3 বছর কি 4 বছর। তখন বাবা কি করলো, আমি 3-তে উঠলাম, আমার ফাইনাল পরীক্ষা দিতে হবে। পরে আমার বাবা কি করলো, ভ্যানটা নিয়ে আমার দাদার বাসায় চলে আসলো, ভ্যান্ডাবাড়িতে। ভ্যান্ডাবাড়িতে চলে এসে আমার বাবা 2-3 দিন ওখানে থাকার পরে ভ্যান বিক্রি করে দিছে। তখন আমার সৎমা বলতেছে, আবার আমার মামা নানা নানি সবাই বলতেছে যে ওর তো বাবা নাই, ও কি খাবে এখানে, তুই না হয় তোর সন্তানরে কাজ টাজ করে খাওয়াবি, তোর মেয়েরে কে খাওয়াবে, তোর সৎ মেয়েরে। পরে আমাকে ও বলতেছে তুমি তোমার বাবার কাছে চলে যাও, কি করবো। পরে আমি যাই হোক, আমার কাছে জানি কয়েকটা টাকা ছিল, ওখান থেকে 30 টাকা কি 25 টাকা তখন বাস ভাড়া লাগে। আমি মডার্নে আসলাম, এসে ওখান থেকে বললাম যে আমি এখানে ভ্যান্ডাবাড়িতে যাব, পরে এত টাকা আছে। পরে ওভাবে আমি খুব রিকোয়েস্ট করলাম ড্রাইভারকে যে আঙ্কেল আমি তো অনেক ছোট মানুষ, দেখেন আমি এখানে কোথায় হারায় যাব, আমার বাবার কাছে আমাকে নিয়ে যান, আমার এরকম সমস্যা। তাকে আমি বিস্তারিত বললাম, সে বলতেছে আচ্ছা আমি চিনি তোমার বাবাকে। আচ্ছা, পরে আমাকে নামাই দিল আমার আবার রাস্তার সঙ্গে আমাদের বাসা, আমার বড় ফুপির বাসা, মেজ ফুপির বাসা। আমি নামলাম, নাইমা কান্না শুরু করে দিছি। আমি সকাল থেকে কিছু খাইনি অনাহারে, আবার আমার পরীক্ষা। আর তারপরে আমি বললাম যে আমার তো এরকম পরীক্ষা, আমার পরীক্ষা পরে দেওয়া হলো না, পরে বাবার সঙ্গেও দেখা হলো না। না দেখা হওয়ার কারণে পরে বাবা মানে সন্ধ্যার দিকে বাবার সাথে দেখা হলো যে আপনি আমাকে ছেড়ে আসছেন কেন। তারপরে বললাম যে আমি কি খাবো, ওখানে তো আমাকে বের করেছে, তুমি তো তোমার সৎ মায়ের কথা মতন চলো, ইয়া করো, তো ওখানেই থাকতা, এখানে আসছো কেন। বাবা বলছে এটা? হ্যাঁ। তো আমি বলতেছি বাবা তখন কোথায় ছিল? বাবা তখন দাদার বাসায় ছিল। আচ্ছা, তখন আমি বললাম যে আমি ওখান থেকে কি করব, ওরা সবাই আমাকে এই কথা বলতিছে। পরে ওখানে থাকলাম। কোন ক্লাসে পড়েন তখন? তখন আমি 3-তে। ক্লাস 3-তে, ওকে। তারপরে বাবা ওখানে কয়েক মাস থাকার পরে দেখা যায় আবার আমরা কি করলাম, বাবার আর মানে ভ্যানটা বিক্রি করে খাওয়া আর তো কিছু নাই তার, সে বিক্রি করে খাবে। আমার দাদি তো অন্ধ, তারও কিছু জিনিস ছিল, সেগুলোও সে দেখা যায় কিছু টাকা ছিল তার বয়স্ক ভাতা, এগুলাও সে মানে ঘরে চাল ডাল ছিল, বস্তা ছিল, চালের ধান ছিল, এগুলো সম্পূর্ণ খাওয়ার পরে আমার দাদিকে আর দেখতে পারে না। আমার দাদি কিন্তু অন্ধ। যাই হোক, এটা হওয়ার পরে বাবা কিছুদিন পর আমাকে নিয়ে আবার রংপুরে চলে গেল, শহরে লালবাগে কারমাইকেল কলেজের অপোজিট সাইডে, ওখানে আবার বাসা ভাড়া থাকে। ওখানে আমরা বড় একটা রুম নিলাম ছোট দেখে, আমার বাবা ওখানে রিক্সা নিল। পরে ওই আমার যে নানার বাড়ি, সৎ নানার বাসা, ওখান থেকে কিছু মামারা যাওয়া আসা করে, কাঁচামালের ব্যবসা আপনার সিও বাজারে, পৌর বাজারে তারা যায়, তাদেরকে আমি দেখি, বলে যে ওই যে রেবা, খালেদার মেয়ে, আমার সৎমার নাম ছিল খালেদা, বলে খালেদার মেয়ে। পরে এই কথা বলার পরে তা আমি বলতাম মামা আমরা তো এখানে আসছি, এরকম বিষয় দেখেন মা আর আব্বুকে আবার একসঙ্গে করা যায় নাকি। পরে আমি আবার অসুস্থ হইলাম। অসুস্থ হওয়ার পরে আমার বাবাকে বললাম যে আপনি কাউরে না কাউরে ধরেন, আবার ওখানে যাইতে হবে, আমার পরীক্ষা দিতে হবে। 1 মাস পরে কিন্তু আমরা আসছিলাম এখানে। পরে 1 মাস পরে আবার কি হলো, 1 মাস থাকলাম শহরে ভাড়া বাসায়, আমার আব্বা রিক্সা চালাইলো। পরে আমার আব্বু এর হাত ধরে, ওর পা ধরে, যে ভাই আপনি একটু চেষ্টা করেন, দেখেন কি করা যায় না যায়। এভাবে মনে করেন আমার আব্বু একটু একটু করে আগাইলো। আগার পরে আমার মা আবার তাকে নিল। আচ্ছা, আবার নেওয়ার পরে সে আবার ওখানে গেল, যার পরে তাকে বলা হলো যে আপনি ওদের সাথে কি কথা বলতে দিবেন, যারা আমার বাবাকে আমার মার সাথে যোগাযোগ করে দিচ্ছে তারা বলতেছে যে তুমি কি পারবা খালেদার বাবার মার সাথে কথা বলতে দিবা। তো বলতেছে হ্যাঁ আমি সব করব, আমি স্টামের উপর বনসই করব। এভাবে আমরা ওখানে আবার গেলাম। আমি 3-তে পরীক্ষাটা দিতে পারলাম, ফাইনাল পরীক্ষাটা। ম্যাডামরা বলতেছে যে তুমি এরকম করো, স্কুলে আসো না, এভাবে তো হয় না কারো একটা ক্লাস, আর তুমি এভাবে পারবাও না,
পড়তে, হুম। এটা সম্ভব? পরে আমার বাবা মাকে দুজনকেই ডাকছে জি। যে ওকে তো আপনারা তো প্রাইভেট দেন না, কিছু দেন না। তারপরে আমার স্কুলের যে পাড়া প্রতিবেশী যারা আছে কিছু জন তো ভালো আছে, পরে ওনারা গিয়ে বলছে ও সৎ মা, আচ্ছা। ওর সাথে এরকম করে, ওকে তো কিছু দেয় না। আমাকে আমার বাবা মা প্রাইভেট দিত না, আমি যে মাসে 300 টাকা করে পাইতাম, হুম। আপনার ওইটাও মনে করেন 3 মাস পর পর 300 টাকা করে সরকারে দিত প্রাইমারি স্কুলে। আচ্ছা আচ্ছা। ওখান থেকে ওই টাকাটা কি করতো আমার বাবা মা খরচ করতো। হুম। আবার দেখা যাচ্ছে ও অনেকে পায়, অনেকের মা কি করতো একটা জামা কিনে দিত, একটা নাকে ফুল কিনে দিত। আমারও খুব ইচ্ছা হইতো যে আমি একটা নাকে ফুল নিব বা একটা জামা নিব, মানে খুব কষ্ট লাগতো, কিন্তু আমি বলতাম না ভয়ে রাইট। যে আমি যদি আবার এরকম করে আমাকে নিয়ে যদি আবার চলে যায়, আমার পড়াশোনাটা এখানে আবার মিস হয়ে যাবে, আমি তখন কি করব, মানে এই চিন্তা করতাম। এভাবে হইতে হইতে আমার বাবা ফোরে উঠে আবার এরকম শুরু করে দিল, আবার একটা ভ্যান কিনে দিল আমার মা লোন করে কিস্তিতে। ওই ভ্যানটা নিয়ে আবার আমার বাবা এরকম চলে গেল। কিছুদিন পর চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে আর আমার মা নিচ্ছে না। তখন আমি আরো একটু বড় হয়ে গেলাম, হালকা একটু সাবাল্যক হলাম, একটু বুঝতে পারলাম। পরে যাই হোক এভাবে হইতে হইতে মনে করেন প্রায় 2-3 মাস হয়ে গেল। আমি ফাইনাল পরীক্ষা দিলাম, আমি কোন রকম পাশ করছি, এটাকে পাশ বলে না। তারপরে ম্যাডামেরা আমাকে উঠাই দিল। জি। আমি কি করলাম, আমি তো পড়াশোনা করিনি, আমি কি করলাম, আমার পাশে আমার এক বান্ধবী ছিল রিপা, আশামণি, ওদেরকে দেখতে চাইতাম। ওরা লিখতো পরীক্ষার খাতা, আমি ওদের একটু উকি মেরে দেখতাম, কিন্তু ওরা আমাকে দেখাইতো না যে ওরাও তো নাম্বার কম পাবে, ওরা দেখাইতো না। আমি কি করি, পরে এর কাছে যাই, একটু শূন্য স্থান টিক চিহ্ন ম্যাডামকে বলি যে ম্যাডাম দেখেন একটু আমাকে দেন, আমি তো পরীক্ষা এরকম পড়তে পারিনি, আর বাবাও তো নিয়ে গেছে আমাকে ওইদিকে, আর আমাদের সংসারে এমনি অনেক ঝগড়াঝাটি, আমাকে ফোরে উঠতেই হবে। পরে ম্যাডামও যাই হোক বলে দিত, পরে বলতো আচ্ছা রে বা ঠিক আছে। ম্যাডাম শূন্য স্থান টিক চিহ্ন আমার সম্পূর্ণ বলে দিত, কাউকে বলে দিত না, আমাকে বলে দিত। আবার ছোট প্রশ্নগুলোও বলে দিত, লেখেও দিত। উনি আমাকে অনেক হেল্প করছে ম্যাডামেরা। এভাবে ফোরে ওঠার পরে আবার উনি ওইরকম করলো, আবার আমার টেস্ট পরীক্ষা শুরু হলো ফোরে। হওয়ার পরে আবার আমার বাবা আমাকে নিয়ে গেল 2টা পরীক্ষা নাই দিতে, বাংলা ইংরেজি দিছি, তারপরে উনি আমাকে নিয়ে এভাবে চলে গেল। আচ্ছা। যাওয়ার পরে আবার কিছুদিন ভ্যান বিক্রি করে খেয়ে আবার ওইরকম বসেছিল। পরে আমার বাবা ঢাকায় আসছিল রাজমিস্ত্রির কাজ করার জন্য, আর আমাকে থুয়ে আসছিল আমার ফুপুর কাছে। ওখানে আমার ফুপুর কাছে আমি থাকি, তাদের ওখানে খাবার নাই, দাবার নাই, কেউ আমাকে ভালোবাসে না, বলে তোমার বাবা নাই, মা নাই, টাকা পয়সা নাই, আমরাই তো দিন মজুর করে খাই, তোমাকে কি খাওয়াবো। পরে যাই হোক আমি দেখা যায় ছোট মানুষ, এর ওখানে আমাকে ডাকে, ও বলে যে তুমি এটা কাজ করো, তাহলে তোমাকে আমি খাইতে দিব। আমি যে যেটা বলতো তার সেটাই কথা শুনতাম, তখন আমি খাইতে পারতাম। আবার দেখা যায় আমার দাদি অন্ধ ছিল, রান্না করতে পাইতো না, কোনো ছেলে মেয়ে তাকে দেখতো না। দেখা যায় পাশের বাড়ি থেকে তার চাচাতো ভাইয়ের বউ আছে বা এরকম আত্মীয় স্বজন, তাদেরকে দেখা যায় খাবার দিয়ে যেত দাদিকে। ওই খাবার ওখান থেকে আমার দাদি আবার কি করতো, উনি একটু খাইতো, আমাকে ডাকতো রে ভাই, আমি আবার দৌড়ে এসে খেয়ে নিতাম। আচ্ছা। বুঝতাম না যে দাদি কতটুকু খাইলো না খাইলো, পেট ভরলো কি না ভরলো। পরে আমার বাবা ওখান থেকে আসার পরে আমার বাবার খুব অবস্থা খারাপ ছিল, সে অসুস্থ ছিল, তার পুরা শরীরে পক্স বের হয়েছিল, তার হাতে কোনো টাকা পয়সা নাই। তার মেজ বোনের কাছে থাকলাম, তারাও আমাদের খাইতে দেয় না। আর একদিন হঠাৎ বৃষ্টি আসছে, খুব জোরে বৃষ্টি, আর খুব ঠান্ডা লাগতেছে, টিন দিয়ে পানি পড়তেছে। আমার বাবার আমি শুই, কিন্তু আমার ফুপি আমাদেরকে খেতা বালিশ কোনো কিছুই দেয়নি, বলতেছে তোমরা যেরকম অভিনয় করো সেরকম এখন থাকো, এভাবে তোমার বেশি তেল বান্ধা গেছে, আমার বাবাকে বলতেছে। তা আমি বলছি ফুপু আমাকে অনেক ঠান্ডা লাগতেছে, দেন একটা খেতা দেন। তো বলতেছে না, সে দেয়নি। ওভাবেই ছিলাম। থাকার পরে আমার বাবা 2 দিন পর আবার রংপুরে চলে গেল। রংপুরে যাওয়ার পরে আবার ওভাবেই সে এর হাত ধরে, ওর পা ধরে ধরে আমার সৎমার কাছে গেল। আমার সৎমা তাকে আবার গ্রহণ করে নিল। নেওয়ার পরে আমি 5-এ সমাপনী পরীক্ষা দিলাম 2010-এ। দেওয়ার পরে কেউ পরীক্ষা দিতে দিবে না আমাকে, কয় ও পারবে না। আমার মা প্রতিবেশী মামিরা ছিল যারা আমার স্কুলের ফ্রেন্ড গুলো, ওরাও বলতো যে না ও পরীক্ষা দিতে পারবে না। ম্যাডামও বলতো যে না রেবা তোমার আর সম্ভব না, কেন এটা সমাপনী পরীক্ষা, এখানে ফাজলামি করার জায়গা না, আর তুমি পারবা না, তোমার কোচিং নাই, প্রাইভেট নাই, কিছু নাই, তুমি কিচ্ছুই পারবা না। পরে আমি সবার কথা অমান্য করে আমি বলছি না আমি পরীক্ষা দিবই, আমি পাইলে পাবো, না পাইলে নাই, এটা আমার কোনো দেখার বিষয় নাই। তারপর আমার সৎমাও দিবে না। এখন আমার পরীক্ষাটা হচ্ছে আমার বাসা থেকে অনেক দূরে, এখন আমাকে সকালবেলা কে রেখে আসবে, রাখার লোকও নাই। পরে আমি এতটা পড়তেও পারি না, গাইড নাই।
কিভাবে পড়বো, যাই হোক একটু করে মানে যতটুকুই পড়ছি, আল্লাহ আমার পাশে ছিল বিধায় আমি মনে হয় পরীক্ষাটা দিতে পারছি, পাশও করছিলাম। কোন ক্লাসে? 5-এ। ক্লাস 5 হ্যাঁ 5-এ 2010-এ। হুম পরে আমার একটা মামাতো ভাই আমাকে রেগুলার রেখে আসতো সকালবেলা, আর আসার সময় আমি হেঁটে আসতাম, বান্ধবীদের সাথে হেঁটে আসতাম, ওখানে একটা ছেলের সঙ্গেও আসতাম। ওই ছেলেটাকে আমার প্রথম 5-এ ওকে পছন্দ হয়েছিল, ওর নাম হেলাল ছিল, ওর বাসা আমাদের ওখানে পানবাড়িতে। ওকে খুব আমি পছন্দ করছিলাম, কিন্তু ও বুঝতো না যে আমি ওকে কতটা পছন্দ করি, আর আমিও বুঝতাম না যে প্রেম কি জিনিস, কিন্তু ভালো লাগতো ওকে। কোন ছেলেটাকে এটা? এটা হেলাল, ওর নাম হচ্ছে হেলাল। আমাদের স্কুলে না, ওই অন্য স্কুল থেকে আর কি ও পরীক্ষা দিতে গেছিলাম আমরা। আচ্ছা, ও একই ক্লাসে ছিল? হ্যাঁ একই ক্লাসে সমাপনী পরীক্ষা দিতে গেছিলাম। ওকে। তখন তো অন্য স্কুল থেকে দেখা যায় যে একটা বোর্ডে আমরা সবাই পরীক্ষা দিছি। পরে ও আমাদের ক্লাসেই বসতো, আমার পাশে 2জন ছেলে ছিল, আমি মাঝখানে ছিলাম। পরে ওদের দেখছি, আমি নিজেও কিছু বাসায় পড়ছিলাম, ওগুলা দেখে আমি পরীক্ষা দিছিলাম। পরে ওই ছেলেটাকে খুব পছন্দ হয়েছিল, মানে ওর সাইকেলে আমি একদিন আসছিলাম, আর বাকি দিনগুলো আমি হেঁটে হেঁটেই আসছি। আর তখন খুব কষ্ট লাগতো, আর আমি মানে অনেক কিছু খাইতে ইচ্ছা করছিল, যে পরীক্ষা দিতে আসছি আমি কিছু খাই, বা অনেকে তো খাইতেছে, আমার সেরকম টাকা ছিল না। বাবা চুরি করে আমাকে যে টাকাটা দিছিল, আমি ওই টাকাটা খাইতাম না। যে টাকাটা আমি জমায় হয়, আমার আবার একটু চুল বড় ছিল, আর আমি সাজগোজ খুব পছন্দ করি। আর আগে আমি একটু চাইতাম যে আমি মানে একটা লং জামা পরবো না, একটু শর্ট জামা পরবো, একটু ভালো জামা পরবো, কম দামি পরবো না, ভালো পরবো। টাকা একটু বেশি লোক, টাকাগুলো জড়ায় দেখা যেত আমি একটু মেরিল কিনতাম, বা একটা টিপের পাতা কিনতাম, বা একটা চুড়ি কিনতাম, এরকম কিছু কিনতাম, একটু শ্যাম্পু কিনতাম। এভাবে আমি টাকাগুলো খরচ করতাম না, জড়ায় রেখে দিতাম আমার কাছে। রাখার পরে এভাবে আমি পরীক্ষা দেওয়া হয়ে গেল, আমার রেজাল্টও বের হলো। রেজাল্টে আমি সেরকম ভালো পাইনি, আমি 2nd ডিভিশন, ওটা তখন জানি কি ছিল, কিন্তু আমি ক্লাসে 5-এ সমাপনী আমার শুরুতে। ঠিক আছে, আপনি পাস করেছেন। হ্যাঁ, তারপর? কোন রকম পাস করেছি, করার পরে আমাকে 6-এ 11তেই ভর্তি শুরু হচ্ছে। পরে ওখানে আমাকে ভর্তি করা হলো, আমাকে ভর্তি করবে না, আমার মা বলতেছে না ও পারবে না, আমাকে বিয়ে দিয়ে দিবে। আমার বিয়ের জন্য ছেলে খুঁজতেছে অনেক, এরা বিয়ের জন্য ছেলে খুঁজতেছে। এক ছেলে, ও হচ্ছে, এটা বলবো কি না বলবো এটা অনেক খারাপ কথা, আমি চাচ্ছি না যে এই কথাটা না চলে বলার দরকার নেই। এটা বলার, বুঝান আপনাদেরকে কি হয়েছে। হ্যাঁ এই ছেলেটা একটা দুর্ঘটনা ঘটাইছে, ঘটার পর ওই ছেলেকে দিয়ে আমার বিয়ের কথা বলতেছে আমার মা। ছেলে আপনার গ্রাম অঞ্চলে টলি চালায়, পাওয়ার টলি, জমি চাষ করে। ওই ছেলে, হ্যাঁ টলার, ওই ছেলেকে দিয়ে আমার বিয়ে দিবে। তা আমি বলতেছি ওই ছেলে একটা এত বড় দুর্ঘটনা ঘটাইছে, ওকে আমি বিয়ে করব না। আমি আর কি মনে মনে এটা ভাবতেছি যে না, আমি কখনোই ছেলেকে বিয়ে করব না। আমার বাবাও রাজি না, যে আমার মেয়ে এখনো সাবালক হয়নি, আর আমি বিয়ে এখনই দিব না। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখনও, বাট আমি জামা সেভাবে পরি না, সেভাবে প্যান্টও পরি না, খোলামেলায় আমি চলতাম। হ্যাঁ, এত বুঝতাম না যে আমি এখনো বড় হইছি, আমি ভাবতাম যে আমি এখনো ছোট আছি। কিন্তু আমার মার কাছে আমি খুব বড় ছিলাম, সে আমাকে খুব দ্রুত বিয়ে দিতে পারলে হয়তোবা সে বেঁচে যাইতো, এটা ভাবছিল। কিন্তু সে আমাকে অনেক জিদ করে বিয়েটার কথা বলছিল। আমি পরে আমার বাবা বলছে না, আমিও বলছি যে না বিয়ে করব না এখন, আমি ইউসেপ টেকনিক্যাল আমাদের ওখানে শুরু হয়েছে, ওখানে আমি ভর্তি হব। আচ্ছা, টেকনিক্যালি আপনি কি করবেন? টেকনিক্যালে ওখানে হচ্ছে আপনার ট্রেড অনুযায়ী কাজ শেখাচ্ছে। আপনি কাজ শিখবেন ওখানে? হ্যাঁ, লেখাপড়া বাদ দিয়ে আপনি কাজ শিখবেন? হ্যাঁ, 6-এ আমি ভর্তি হলাম। 6-এ ভর্তি হওয়ার পরে আমার ওই মার যে ছোট ভাই, উনি আবার হাই স্কুলের মাস্টার গণিতের। পরে ওখানে আমার সব মানে ফ্রি করা হলো না, একটা হাফ ফ্রি ফুল ফ্রি আমার উপবৃত্তি ওখানে দেওয়া হলো। দেওয়ার পরে আবার 6-এ পড়ার সময় আবার আমার বাবা পাগলামি শুরু করে দিল, আগেরটাই। আবার উনি চলে গেল, যাওয়ার পরে আমি আর চলে গেলাম না, আমিও থাকলাম। থাকার পরে দেখা যায় আমার বাবা আসতেইছে না। তখন আমার মার বার ভ্যানটা দেয়নি, ভ্যান বাসায় ছিল। পরে আবার বাবা চলে গেল, পরে আমিও আবার 2-3 দিন এখানে থাকার পরে, রংপুরে থাকার পরে, নানার বাসায় থাকার পরে আমিও চলে গেলাম দাদার বাসায়। যাওয়ার পরে আবার বাবাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আবার আমরা ভাড়া বাড়িতে উঠলাম, ওখানে আমার মিস গেল। যাওয়ার পরে আবার আমরা ভাড়া বাড়িতে উঠলাম, ওঠার পরে আবার ওখানে আমার বাবা আবার রিস্কা নিল। ওভাবে আমাদের মনে করেন 2-3 মাস চলে গেল। যাওয়ার পরে আমার বাবা কি করলো, আমার এক মামাকে আবার ধরলো যে আমি বাসায় যাব, আবার আপনি কি করবেন?
পরে আমিও ভাবতেছি যে একটা মান সম্মানের ব্যাপার, আমি তো এখন আস্তে আস্তে বড় হইতেছি, কি করব, মানে খুব খারাপ লাগতেছিল। আর একদিন খাইতে পারতাম, একদিন খাইতে পারতাম না, আর আমি রান্না করতে পারতাম না। মানে ভাড়া বাড়িতে ছিলাম, সবাই তো সবার কেয়ার করে না। পরে যাই হোক, এভাবে দিনগুলো গেল। যাওয়ার পরে ভাত রান্না করতাম, আপনার মাটির যে পাত্র আছে জি। ওটাতেও তরকারি রান্না করতাম, ওটাতেও ভাত রান্না করতাম, কিন্তু গ্যাস ছিল না আমাদের রংপুরে, এখনো গ্যাস হয়নি। আচ্ছা, তো তখন আবার কি ছিল, একগুলো লম্বা লম্বা কাঠ ছিল, ওগুলো গোল করে কেটতে হয়, কাইটা আবার আপনার কেরোসিন তেল দিয়ে ধরাইতে হয়। আমি খুব কষ্ট করে ধরাইতাম। আর একদিন রান্না করতে গেছি মাটির পাতিলে মুরগির গোস্ত, পরে দেখি মাটির পাতিল ভেঙে সব পড়ে গেছে চুলার নিচে। ওগুলো আপনি কি রান্না করেন নিজের জন্য খাওয়ার জন্য? হ্যাঁ, নিজে বাবার জন্য আর আমার জন্য খাবার। এখন হোটেল থেকে খাবার খাওয়া তো আর পোষাইতো না। বাবা যে ইনকাম করতো সেই ইনকামে দেখা যায় রিস্কার যে আপনার যে ভাড়াটা ওখানে মানে ইনকাম করে নাকি রাতে আবার একটা জমা দিতে হয়, সে জমাটা যদি এখন দেয় তাহলে আমাদের আর খাবারের টাকা থাকতো না। আমার বাবা যে এদিকে যাওয়ার জন্য এর কাছে যাইতো ওর কাছে যাইতো, দেখা যায় সে সময় পাইতো না, যে ইনকামটা করতো জমাটাই দিতে পারতো না, তাহলে কিভাবে খাবো? একবেলা রান্না করতাম, 2 বেলা খাইতাম। সেদিন আবার ওগুলা পড়ে গেছে। আমার বাবা আপনি বাবার সঙ্গে থাকতেন হ্যাঁ, থেকে ওই টেকনিক্যালি ওটা পড়াশোনা করতেন? না, ওটা ওখানেই আপাতত বন্ধ থাকলো। ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু এই যে বাবা মাঝখান থেকে চলে আসলো, আর ওটা ভর্তি আমার হলো বাবার না। সঙ্গে থাকতেন, বাবাকে রান্না করে খাওয়াতেন? হ্যাঁ। আর মা থাকতো হচ্ছে বাড়িতে? হ্যাঁ, মা থাকতো নানার বাসায়, আমার ভাইকে নিয়েই আপনি থাকতো। মার সঙ্গে থাকতে পারতেন না কারণ সৎমা আপনার সঙ্গে খারাপ আচরণ করতো? খারাপ আচরণ করতো, সে চিন্তা করতো যে আমি ইনকাম করতে পারি না, ওকে খাওয়াবো কি, আমার আচ্ছা। তো ছেলে আছে, তাকে তো খাওয়াইতে হবে। ওকে, আপনার বাবা খরচ দিত না আপনার সৎমাকে? না, সে খরচ দিত না, টোটালি বন্ধ ছিল। ঠিক আছে, বলেন তারপর। তারপরে যাই হোক, এভাবে আর কি আমি ওখানে পরে মুরগির মাংস পড়ে গেছে, আর অনেক শীত ছিল। আমার বা একটা চকি ছিল, ভাড়া বাসায় একটা চকি দিত বাড়িওয়ালারা, চকিতে খেতা বালিশ কোনো কিছুই ছিল না। পরে যে আমাদের রংপুরের অঞ্চলের ভাষায় বলে যে আপনার পল, যেটা খ্যার, ওই খ্যার কি করলো আমার বাবা কিনে আনলো, আয়নার নিচে বিছাই দিল। আর টিনের ঘর, অনেক বাতাস আসে, গাড়ি চলাচল করে রাস্তা দিয়ে, আর ওই বাতাসটা আসতো। আর আমার বাবার একটা লুঙ্গি আমি গায়ে দিয়েছিলাম, আর শীতে অনেক কাঁপছিলাম। আমার বাবা অনেক মানে হাত পা অনেক কোকড়া করে শুয়েছিল, আমিও ছিলাম। আমার বাবা আলাদা থাকতো, আমি নিচে থাকতাম। আর মাটি থেকে যে একটা ঠান্ডা ভাবটা ওটাও আসতো, ঠান্ডাতে খুব কষ্ট হইতো আমার থাকতে। পরে মুরগির ওটা পড়ে গেছিল, যাওয়ার পরে বাবা অনেক মারধর, যে মামারা আমাকে দেখছিল বা ভাই প্রতিবেশী যারা দেখছিল তারা আর কি এই ধরনের কথাগুলো আমার মাকে গিয়ে বলছে যে আমাকে নাকি ভূত ধরছে, আমি পাগল হয়েছি, এরকম। কিন্তু আমি অসুস্থ হয়েছিলাম, এটা একটা মিথ্যা কথা বলছিল আমার বাবা, যে আমার মেয়ে একটু খুবই অসুস্থ, আর মাকে দেখার জন্য অনেক পাগল হয়ে গেছে। পরে আবার কি করলাম, এভাবেই গেলাম। আবার আমার বাবা কি করলো, মামা মামির হাত পা ধরলো, প্রতিবেশী মামা মামির হাত পা ধরে আবার আমার মার সাথে মোবাইলে কথা হয়। আমার মা আমার হচ্ছে মামিদের মোবাইল থেকে আমার বাবার সাথে কথা বলে, আমিও কথা বলি যে আমাদেরকে নিয়ে যান, আমাদের এখানে খুব কষ্ট হইতেছে। আর এরকম সৎমাকে? হ্যাঁ। তো আপনি আসল মার সঙ্গে যোগাযোগ করছিলেন না কেন? আসল মার সঙ্গে যোগাযোগ করছিলাম, বাট ওই সময়টাতে যোগাযোগ করেছিলেন না? না, কেন করেননি? করিনি, আমি তো তার বাসা চিনি না। বাবাকে বলেননি কখনো যে বাবা আমাকে আসলে? না, তার কথা বললে বাবা অনেক মারধর করতো। ঠিক আছে, ওকে, পয়েন্ট। তারপরে এভাবেই হচ্ছে আবার গেলাম, ওখানে যাওয়ার পরে বিচার সালিশ বসলো। আমার বাবা আবার আমাকে শিখাই দিছিল যে তুমি ভূতের অভিনয় করবা। পরে আমি আবার কি করলাম, যে আমার মাথা ভারী হয়ে গেছে, আমার খুব খারাপ লাগতেছে, হাত পা জ্বালাপোড়া করতেছে। মানে আমাকে বলতেছে যে তুমি এরকম করলে তোমার মা তোমাকে ওখানে রাখবে, আমাকেও রাখবে। আচ্ছা। পরে আর কি যাই হোক, আমি বলতেছি আমার হাত পা, আমাকে যেভাবে আর কি আমার বাবা বলছিল যে তুমি এভাবে বলবা যে আমার মাথা ঘুরাইতেছে, আমার খারাপ লাগতেছে, তখন আমি এভাবেই বলছি। বলার পরে আমার কি করলো, আমার মামা বলতেছে তাহলে ডক্টর ডাকি, তাহলে ওই যে আমার আবার সৎ না, উনি আবার কবিরাজ ছিল, বলতেছে ওনাকে ডাকি। পরে উনি যাই হোক ডাইকা গা ঝাইরা দিছে। আমি আর পাইতেছি না যে আমি আর কি বলবো, না আর এসব করাটাও ঠিক না, আমি মনে মনে চিন্তা করতেছি। পরে আমি পানি টানি খেয়ে একদম ফুল রেস্ট নিলাম। পরে দেখতেছি ওরা সবাই মিলে যাই হোক আমার মা আর বাবাকে একসঙ্গে করে দিল। দেওয়ার পরে ওখানে থাকলাম, থাকার পরে 2-1 মাস হয়ে গেল। হওয়ার পরে আবার আমি 6-এ ক্লাস করতেছিলাম, তখন আমার ছোট মা বলতেছে যে এরকম করাটা কি ঠিক? পরে আমার তো কোচিং নাই, 6-এ সবাই ভর্তি হয়ে আপনার গণিত, ইংলিশ সেকেন্ড পার্ট, এগুলোর বিজ্ঞান, এগুলার কোচিং করে।
তখন আমার ওরা সবাই বলতেছে কিরে রে বা তুই মিঠু স্যারের কাছে ইংরেজি পড়বি। তখন আমি বাসায় এসে বললাম যে এরকম প্রাইভেট দিতে হবে তো, আমারে কোচিং করতে হবে, না হলে স্যারেরা অনেক বকাবকি করে। পরে আমার ছোট মামা আলমগীর মামা আমাদের ক্লাস নিল, প্রথম ক্লাস গণিত। সেদিন উনি অঙ্ক দিছে, আমি অঙ্ক পারিনি। না পারার কারণে আমার মামা আমাকে 2 হাতে মানে একটা বড় বাঁশের লাঠি দিয়ে আমার 2 হাতে মানে 6টা কি 5টা মারছে অনেক জোরে জোরে। ক্লাস 6 এর ঘটনা? হ্যাঁ, ক্লাস 6 এর ঘটনা। কেন পারোনি? পরে আমি টেনশন, বাসায় আসলাম, আইসা খারাপ লাগলো যে আপন মামা হলে কি পারতো সে আমাকে মারতে। আমি তো, সে তো জানে যে আমাদের ফ্যামিলির অবস্থাটা কি, আর আমি তো কোচিং করতে পারবো না, আমার তো সেরকম সামর্থ্য নাই, আর আমি কোনো স্যারের কাছেও যা বলতে পারবো না। কিন্তু আমার মামার এখানে আরো একটা ভুল হয়েছে, সে বুঝতে পারছিল যে তার বোনের এতটা সমস্যা, আমার বাবার অবস্থা খারাপ, তার একটা উচিত ছিল যে তার সবগুলো স্যারদের সঙ্গে কথা বলে আমাকে সব হাফ ফুল মানে ফ্রি করে দিছে, স্কুলের যে বেতন মাইনাগুলো দেওয়া লাগবে না, উপবৃত্তি করে দিছে। তার একটা উচিত ছিল যে একটা এরকম অসহায় মেয়ে সবাই থেকেও না থাকা, তাকে আমরা একটু যদি কোচিং দেই, সব স্যারেরা মিলে সবাই যদি একটু হেল্প করতাম, তাহলে আজকে হয়তো বা আমার জীবনটা আরো বেশি ভালো হইতো। তারপরে এভাবে আমি আবার কি করলাম যে দেখি কোচিং টুচিং পাইতেছি না, পরীক্ষাও দিতে পাইতেছি না। পরে আমি কি করলাম, ওই যে আপনার টেকনিক্যালে ভর্তি হওয়ার জন্য আমি বাসা থেকে মাকে চাপ দিলাম। আচ্ছা। পরে আমার কাছে কিছু টাকা ছিল, আমার দাদিও কিছু টাকা দিছিল, ওই দিয়ে আমি 2টা মুরগি কিনছিলাম বাসায়। মুরগি কেনার পরে আমার আবার যে বয়সটা, এই বয়সে আবার আমার জন্ম নিয়ন্ত্রণের কার্ড হবে না, জন্ম নিবন্ধন। হ্যাঁ, জন্ম নিবন্ধন, ওটা কার্ড হবে না। না হওয়ার কারণে এখন ওখানেও তো আমাকে ভর্তি নিবে না। ওখানে যে আপুগুলো পড়ছে ওদের সাথে আমি যোগাযোগ করছি যে আপু আমিও টেকনিক্যালে ভর্তি হব। পরে আমি গেলাম, আমাকে স্যারেরা বলতেছে তুমি অনেক ছোট, তোমার বয়স নাই, তোমাকে এখানে নেওয়া যাবে না। আর এখানে আমরা সাধারণত নেই 13 থেকে 14 বছরের মেয়েদেরকে, তোমার তো সে বয়সটা এখনো হয়নি, কিন্তু কথাই বলতে পারবে না। পরে আমি বললাম স্যার আপনারা তারপরে দেখেন না, এখানে তো গরিব অসহায় মেয়েদেরকে বেশিরভাগ নেওয়া হয়, যাদের পরিবার খারাপ। তারপর আমি বললাম যে আপনি আমার বাসায় যায়েন, যাওয়ার পরে দেখেন। পরে সেদিন গেলাম, নিল না আমাকে। তারপরে আবার আমি বাসায় আসলাম, আসার পরে মাকে বললাম যে আমাকে তো নিতেছে না। পরে আমার মামা, যে ছোট মামা গণিত মাস্টার, ওনার সঙ্গে আবার আমাদের হচ্ছে ওখানকার একজন ভালো ব্যক্তি, উনি খুব প্রভাবশালী লোক, ওনার সাথে আবার আমার মামার খুব ভালো একটা সম্পর্ক। পরে আমার মা কি করলো, ওনাকে বললো, ওনার দ্বারাই আবার কি করলো, ওনাকে বললো যে আমার ভাগ্নিটা এরকম টেকনিক্যালে ভর্তি হতে চাচ্ছে, ফ্যামিলি এরকম, একটু আপনি চেষ্টা করে দেখেন। উনি আবার হচ্ছে আমি যে প্রাইমারি স্কুলে পড়ছি ওই ম্যাডামের হাজবেন্ড। ও পরে এখন হচ্ছে আমার ম্যাডামও বলছে যে, ম্যাডামের বাসায় 2-3 দিন গেছিলাম, যাওয়ার পরে ম্যাডামকে বলছে যে আমার ম্যাডাম এরকম অবস্থা, আপনি তো সবকিছুই জানেন। ম্যাডামরাও সবাই জানতো যে আমার ফ্যামিলিটা এরকম। জানার পরে যাই হোক, ম্যাডাম কি করছে, আবার ওনার হাজবেন্ডকে বলছে, কয় রেবাকে দেখো একটু চেষ্টা করে টেকনিক্যালে ভর্তি করে দেওয়া যায় নাকি। পরে স্যার উনি আবার গেল, যাওয়ার পরে স্যারের সঙ্গে কথা বললো ইউসেফ টেকনিক্যালে। বলার পরে স্যার বলতেছে আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো, আমরা আগে বাড়ি দেখবো, উনি বড় লোক না কি রকম, আপনাদের কথায় তো এখানে বিশ্বাস হবে না, আমরা নিজে গিয়ে যাচাই করে তারপরে নিব, আর উনি তো অনেক ছোট, তো বলতেছে একটু দেখেন চেষ্টা করে নেওয়া যায় নাকি। পরে এভাবে ওনারা আসলো, আসার পরে আমার বাসায় আমার এক খালা ছিল প্রতিবেশীও, পরে বলতেছে রেপাদের বাসা কোনটা। পরে আমি ওখানে আবার নাম চেঞ্জ করছিলাম, আমার নাম হচ্ছে আবার রেবা, 2 জন ছিলাম আমরা, থাকার কারণে নামটা হচ্ছে, আমার সাথে আরেকটা আপু ছিল, উনি আবার বলতেছে তুমি এত অসহায়, তো তোমার নামটা একা দিয়ে দে। তা আমি আর এতটা বুঝি না, আমি বলছি আচ্ছা আপনাদের যেটা ভালো হয়। আর আমি আবার সবসময় বেশি এটা বুঝি যে আমাকে যে ভালো, মানে আমার একটা কোনো কিছু পছন্দ হলো অন্যের উপর আমি বেশি নির্ভর করি, আমি নিজের উপর নির্ভর করি না, যে অন্য তো আমার জন্য ভালোই বোঝে, আমার ভালোটা তো আমি কি আর বুঝবো। পরে ওই নামটা দিলাম, পরে আয়শা বললো একা বলছে, পরে চেনে নে, বলছে একা আক্তার রেবার বাসা কোনটা, পরে রেবার বাসা বাবা একরামুল মা খালাদা। বলার পরে আমার খালা বলতেছে ওইটা, ওর বাবা কি করে। আমি আবার তখন কি করছিলাম, মানুষের বাসায়, আমার মামার বাসায় ভুট্টা যে ছিলে, ওই ভুট্টা ছিলতে বসছি বৃষ্টির দিন। পরে আমার খালা পরে ডাকতেছে, বলতেছে রেবা তোর বাসা এরকম, রেবা রেবা করে চিল্লাচ্ছে। পরে স্যার নাকি বলতেছে যে ওকে ডাকতে হবে না, ওর বাসা কোনটা দেখায় দেন। পরে বলতেছে এইটা, বলতেছে আপনি কি সত্যি কথা বলতেছেন, বলতেছে হ্যাঁ। ওর কি সৎ মা, ওর বাবা কি ভ্যান চালক, বলতেছে হ্যাঁ।
পরে বলতেছে ও মেয়েটাকে এখন ডাক দেন। পরে আমাকে ডাক দিল, পরে আমি বলতেছি, সালাম দিলাম যে স্যার আপনি ভালো আছেন? বলতেছে হ্যাঁ। বলছে তোমার বাসা? আমি বলছি এইটা। কয় তুমি যে ওই পাকা বাসা থেকে বের হয়ে আসলা? তাই আমি বলছি স্যার ওটা আমাদের বাসা না, আমি ওখানে ভুট্টা খুলতে গেছিলাম আর কি। ভুট্টা খুললে আর কি ওগুলা খড়ি, আমাদের অঞ্চলে বলে যে খড়ি, লাকড়ি রে, ওইটা আনার জন্য গেছিলাম। তোমার মা? আমি কই আমার মা তো গরুর জন্য ঘাস কাটতে গেছে আর আমার বাবা ভ্যান নিয়ে গেছে। বলার পরে বলতেছে আচ্ছা তুমি তাহলে পরীক্ষা দিতে আসো অমুক দিনে। পরে আমি পরীক্ষা দিতে গেলাম, ছাত্র এক বলতেছে তোমার বয়সটা বাড়াইতে হবে। পরে আমি কি করলাম, মা আসলো ঘাস কাইটা, আসার পরে মুরগির মাকে বললাম যে এরকম স্যার আসছিল বাসা দেখার জন্য, দেখছে আমারে ডাকছে, মানে জন্ম নিবন্ধন, তারপরে চেয়ারম্যান সার্টিফিকেট, স্কুলের 8 পাশের সার্টিফিকেট লাগবে। তখন তো আমি 6-এই পড়ি। পরে এখন মামাকে বললাম, মামাকে আবার মুরগি বিক্রি করলাম, মুরগি বিক্রি করে আমাদের চেয়ারম্যানের যে সার্টিফিকেট জন্ম নিবন্ধনটা, ওইটা চেয়ারম্যানের সার্টিফিকেট, ওখানে 100 টাকা দিয়ে ওই দুইটা উঠাইলাম, বয়স বেশি দিলাম, নামও চেঞ্জ করলাম। করার পরে এখন 8-এর সার্টিফিকেট, এখন ওই আমার আলমগীর মামাকে, ছোট মামাকে বললাম, তো বলতেছে টাকা লাগবে। তো এখন আমি বলতেছি মামা অল্প কিছু করে টাকা নেন, আমার কাছে তো এত টাকা নেই, আবার ছবি উঠাইতে হবে, আমার ছবি জমা দিতে হবে। পরে আর কি জন্ম নিয়ন্ত্রণের কার্ডটা নিলাম, তারপরে আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট নিলাম, 8 পাশের সার্টিফিকেটটা 100 টাকা দিয়ে নিলাম, নিয়ে ওগুলো সব জমা দিলাম। জমা দেওয়ার পরে স্যারেরা আমাকে নিবে না, আরেকটা স্যার আমাকে নিবে না, হেড স্যার ওখানকার, বলতেছে না এই মেয়ে চলবে না। পরে স্যার বলতেছে স্যার আপনি নেন। আমার জন্য ওই স্যার অনেক রিকোয়েস্ট করছে স্যারকে, তারপরে উনি আমাকে নিল, নিয়ে আমি ট্রেডে ভর্তি হলাম, টেইলারিং এ আর কম্পিউটারে। ওখানে আবার 1 বছরের কোর্স, 6 মাস হচ্ছে আপনার মহিলাদের কাজ শিখায়, 6 মাস পুরুষদের কাজ শিখায়। ওখান থেকে আপনার আবার টাকাও দেয় ওরা, প্রতি মাসে 300 করে, খাতা কলম সবকিছু ফ্রি। ওকে। ওখান থেকে সবকিছু। পরে ওখানে আমি কাজ শিখলাম 1 বছর, 1 বছরে আমার 100 টাকা করে জমা থাকলো, 1200 টাকা। ওরা 400 করে দেয়, 100 করে ওখানে কাইটা রাখে। যখন আমরা ওখান থেকে বের হয়ে আসি তখন উনি 1200 টাকা স্যারেরা দিয়ে দেয়, আর ওনারা ওখান থেকে চাকরি দিয়ে দেয়। পরে আমি এভাবে পড়তেই থাকলাম, 6 মাস হয়ে গেল। হওয়ার পরে আমি যে হোক আমাকে বাসা থেকে আমি যে টাকাটা খরচ করি, এই টাকাটা আমার বাবা মা হিসাব চায়, বলতেছে টাকাটা তুমি দাও। পরে আমি ওই টাকাটা দিয়ে কি করে আমি একটু ক্রিম কিনি বা আমার যেটা খাইতে মন চায় আমি ওইটা খেয়ে ফেলি, টাকাটা আমি বাসায় দেই না। আর টাকাটা দিয়ে বাসায় দিই না, তখন ওখান থেকে আবার কি করি, মার জন্য আপনার ব্লাউজ কিনি, পেটিকোট কিনি। কিসের কাজ করতেন আপনি ওই সময়টা? ওখানে টেইলারিং এর কাজ করতেন। টেইলারিং কাজ করতেন। লেখাপড়া বন্ধ হয়ে গেল? হ্যাঁ, লেখাপড়া আমার টোটালি বন্ধ হয়ে গেল, ক্লাস 6 এ থাকা অবস্থায়। হ্যাঁ, ওকে। বন্ধ হয়ে গেল। হওয়ার পরে আমি ওখানে কাজ শিখতেছি, শেখার পরে ওখান থেকে কি করি, যে জামা কাপড় বানানো হয়, ওখান থেকে আবার বিক্রি হয়। তা আমি আবার কি করি, সবাই সবার মার জন্য নেয়, আমি আমার মার জন্য ব্লাউজ, পেটিকোট এগুলো ওখান থেকে বানাই নিতাম টাকা দিয়ে। আমার যে টাকাটা পাইতাম আমি প্রতি মাসে, 1 মাস পার পর 300 টাকা, ওইটা দিয়ে আমি কি করলাম, আমার মার জন্য ব্লাউজ নিতাম, এটা নিতাম, আমার ভাইয়ের জন্য নিতাম, বা মাঝে মধ্যে বাসায় খাবার টাবারও নিয়ে আসতাম। এভাবে আমার কয়েকটা দিন চলে গেল প্রথম নতুন ভর্তি অবস্থায়। যাওয়ার পরে তারপরে আবার কি করলো, আমি হচ্ছে ওখানে আমার যে ওই আমার মা, সৎ মার বড় ভাইয়ের ছেলে, নাম ওর হচ্ছে আলামিন। তখন এখন আমি আবার কি করলাম, আমার ছোট অবস্থায় আমি আবার রিলেশন মানে এতটা বুঝতাম না, কিন্তু ভালো লাগতো। আলামিনের আগে হচ্ছে ওখানে আরেক মামাতো ভাইয়ের সাথে, তার সঙ্গে আর কি আমার সম্পর্ক হয়ে যায়। ও হচ্ছে টেকনিক্যালে পড়ে, ও আগে বের হইছে, পরে বের হওয়ার পর ওই আমাকে ওখানে ভর্তি করাইছে, মানে খোঁজ দেওয়া হয়েছে যে এখানে ইউসেফ টেকনিক্যাল হয়েছে। পরে ওই ছেলে আর কি, ওর সাথে আমার কয়েকদিন কথা হয়, হওয়ার পরে এটা নিয়ে আমার বাসায় খুব অশান্তি শুরু হয়। আমার মা আমাকে অনেক মারধর করে। আর আমি যে টেকনিক্যালে আপনার সকাল আমার 8টা বাজে মানে ক্লাস শুরু হইতো, আমি সকালবেলা উঠতাম, উঠে আপনার আরবি পড়তে যাইতাম, মুক্তব বলে, মুক্তবে যাইতাম। ওখান থেকে এসে আবার বাসায় প্লেট টেলেট ঘরটা ঝাড়ু দিতাম, আবার গোবর যে উঠায়, আমাদের গরু ছিল, গোয়াল ঘর, এগুলো পরিষ্কার করতে, হ্যাঁ এগুলো সম্পূর্ণ কাজ করতাম। করে ভাত পাইলে পাইতাম, না পাইলে এভাবে আমি অনাহারে চলে যাইতাম। আর আসতাম 1টা বাজে, 1টা বাজে আসে আমি আবার কি করতাম, উঠান ঝাড়ু দিতাম, সব কাজকর্ম করে তারপরে একটু ভাত খাইতাম। খাইয়া যদি একটু বিশ্রাম নিতাম, মা চিল্লাচিল্লি করতো, অনেক গালাগালি করতো খারাপ ভাষা করে। পরে বলতো যে, আর ওই ছেলের সাথে আমাকে যখনই একটু দেখতো তখনই আমার মা মনে করতো যে আমি কি না কি করে ফেলছি। আইসা আমাকে মনে করেন হাতে যদি পাশুন থাকতো পাশুন দিয়ে মারতো, লাঠি পাইতো লাঠি দিয়ে মারতো। খুবই অশান্তি শুরু করতো আমার ওই মা।
আর আমি ভালো ঠিকভাবেও আমার মা আর বাবার কাছে আমি এমন কিছু পাইনি যে তারা আমাকে আদর দিছে, ভালোবাসা দিছে, মানে এতটুকু পাইনি। আমি যে মার যে মা, আমি ওনার কাছ থেকে সবসময় একটা জিনিস চাইতাম যে উনি যখন ওনার সন্তানকে ভাত উঠায় খাওয়াইতো ভাইয়া, তখন আমার খুব ইচ্ছা করতো যে আমাকেও মা ভাত উঠায় খাওয়াবে। আমি তখন বলতাম যে আমারও একটু খাওয়ান। সে ঘৃণা করতো, আমার মুখ থেকে ভাতটা পড়বে বা তার ছেলেরে খাওয়াবে, সে চাইতো না। আর যখন ওই ছেলেটার সঙ্গে আমাকে দেখতো তখনই খুব মারধর করতো। আমার ওই ছেলেটার মাও আমাকে অনেক বকাবকি করতো। আর আমি পারতাম না যে, আমি আবার চিন্তা করতাম যে ছেলেটাকে বিয়ে করলে হয়তো বা, আমি এতটুকু বুঝতাম না যে ছেলেটার সাথে আমি কথা বললে হয়তো বা মান সম্মান শেষ হবে বা এগুলো কিছুই বুঝতাম না। কিন্তু Just ভালো লাগতো এটাই। হ্যাঁ, জাস্ট ভালো লাগতো, কিন্তু এরা কেউ বুঝতো না। Okay. এরাই এটা নিয়ে সবসময় বাড়াবাড়ি করতো। আর আমার মা বাবা কোথাও যাইতো, আমার ঘরে তালা মারিয়া যাইতো। আর আমি সব কাজ করছি সৎ মায়ের, আমার এমন কোনো ভুল ছিল না। সে আমাকে শাসন করছে ঠিক আছে, কিন্তু এরকম করে শাসনটা আসলে তার ঠিক হয়নি। সে আমাকে পারতো, বুঝাই বলতে পারতো, কিন্তু সে মারলে যে আমাকে মারধর করবে আর আমি বুঝবো, এটা কিন্তু ঠিক না। বন্ধ হওয়ার পরে আমি আমার ওখানে টেকনিক্যালে আমার 3 মাস হওয়ার পরে আমি কাজটা আমার রানিং হয়ে যায় ওখানে। ওকে। কাজ রানিং হওয়ার পরে আমার মামি বলতো যে, এরকম এক মামি বলতো যে তুই তো অনেক বড় হয়ে গেছিস। তখন একটা ফোন কিনলাম আমি চুরি করে। ওই আলামিনের বোন ছিল ফেন্সি, ও আবার অনার্সে পড়তো কারমাইকেলে। পড়ার পরে ওই আপুর সাথে আবার আমার বেশি একটু ভালো সম্পর্ক ছিল। ও কিছু করলে আমাকে এসে বলতো, কোথাও গেলে আমাকে নিয়ে যেত, মানে আমাকে খুবই ভালোবাসতো, আদর করতো ওই মামিরা, আলামিনের বাবা মা, ওর বোন। ওখানেই বেশিরভাগ খাওয়া দাওয়া হইতো। তারপরে এভাবে আমাকে ওই মামি আবার বলতেছে, ফোন কিনলাম, কেনার পরে ওই ফেন্সি আপুর সিমটা আমার কাছে ছিল। ওই সিমে আবার ছিল ওর আলামিনের নাম্বার। আচ্ছা। তখন আবার কি করলাম, ওর সঙ্গে আমি কথা বললাম। কথা বলার পরে 2-1 দিন কথা বললাম, বলার পরে আমার ওই মামি আবার বলতেছে যে তুই আলামিনের সাথে রিলেশন করতে পারিস, সম্পর্ক করতে পারিস। আলামিন দেখতে শুনতেও ভালো, ছেলেটা চাকরি করে কাজী ফার্মে। ও কিন্তু ওই ইউসেফ টেকনিক্যাল থেকে ওয়েল্ডিং এ কাজ শিখে ও কাজী ফার্মে গেছে তেতুলিয়ায়। তা আমার মামি এখন আমাকে বুদ্ধি দিতেছে যে তুই ওই ছেলেটার সাথে দেখ সম্পর্ক করতে পারিস নাকি, আলামিন ভালো, ও চাকরি করে, তুইও তো চাকরি করবি, তুইও তো ইউসেফে কাজ শিখতেছিস। এভাবে বলার পরে তারপরে যাই হোক আমি ওর সাথে সম্পর্ক শুরু করলাম। সম্পর্ক শুরু করার পরে কিছুদিন যে গেল, যাওয়ার পরে এখন আমার মা জাইনা গেছে যে আমার ফোন আছে। আর আলামিনের সাথে আমার খুবই কথা হয় ফোনে। আচ্ছা। কিন্তু ও আমার সাথে সম্পর্ক করতে চায় না। তারপরেও আমার কেন জানি ওকে আবার ভালো লেগে যায়। প্রথমে ওকে আমি দেখতে পাইতাম না, ওকে মানে খুব খারাপ লাগতো। আমি বলতাম যে তোর গা, ও যদি ছুটিতে আসতো ওদের বাসায় আমি যাইতাম, তো বলতাম যে তোর গা গন্ধ করে, তুই আমার কাছে আসবি না। আর ও আমাকে মারতো, দেখতে পারতো না। আর দেখতে পারতো না বিধায় আমার বাবা ওই যে আমাকে মারধর করতো। আর আমার বাবা কোনো কিছু হলেই থানা পুলিশ যাইতো। তো ওই আমাকে বলতো যে ওসি সাহেবের মেয়ে আসছে, দারোগা সাহেবের মেয়ে আসছে, আমাদের বাসা থেকে চলে যা, তুই এখান থেকে যাইতে বলছিস, যা চলে যা, এরকম করতো। ওকেও আবার আমি দেখতে পারতাম না। কিন্তু হঠাৎ করে আমার ওর সাথে এভাবে হয়ে প্রেম একটা হয়ে যাবে আমি ভাবতে পারি না। যাই হোক, ওর সাথে আমার এভাবে কথা চলতিছে। তারপরে আমি ওখানে 1 বছর কাজটা কমপ্লিট করলাম। করার পরে ও আসলো চাকরি থেকে। আমি আবার চাকরিতে যাব, আপনার স্যারেরা চাকরিতে দিবে। আমার বাসা থেকে কেউ আমাকে চাকরিতে যাইতে দিবে না, আমার সৎমা যাইতে দিবে না, বিয়ে দিয়ে দিবে আমার। বলতেছে বাহিরে মানুষ যাওয়া ভালো না। ও এখানে আরেকটা কথা আছে, আমি যখন টেকনিক্যালে ভর্তি হইলাম ভাইয়া, তখন আমার যে মুরগি 2টা ছিল বলছিলাম, ওই মুরগি 2টা যে বিক্রি করে আমি মনে করেন এগুলো কাজ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন এগুলো জোগাড় করে যে দিলাম, তখন আমার ওই সৎ মামিরা বলছিল যে ও তো ওখানে গেলে একদম খারাপ মেয়ে হয়ে যাবে। ও যে খারাপ, গ্রামে কত ছেলের সাথে সম্পর্ক করে, আর ওখানে গেলে তো অনেক খারাপ হয়ে যাবে। তা আমি তাদেরকে বলছি যে আমি ওখানে গেলে কিছুই করব না, কেন আমি মনে মনে তো আলামিনের সঙ্গে কথা বলি। তখন আর আমি ওখানে কারোর সাথে সম্পর্ক করব। পরে আমার বাসা থেকে কিন্তু যাইতে দিবে না, টেকনিক্যালি কেউ ভর্তি হইতে দিবে না। আমার মাকে ও আইসা সবাই কানাকানি করে। আর আমার মা আমাকে অনেক মারধর করতো। পরে আমি স্যারদের হাত পা ধরছিলাম, এমন কি আমার স্যারের হেড স্যারের পা পর্যন্ত চিপে ধরছি, ধরে বলছি স্যার আপনি আমার বাসায় গিয়ে একটু বললে হয়তো বা আমার মা রাজি হবে। পরে যাই হোক, স্যার এসে কিন্তু বলার কারণে আমার মা রাজি হয়েছিল। কিন্তু আমার মামিরা আমাকে গ্রামের কেউ বলেনি যে মেয়েটা ওখানে গেলে ভালো হবে
বা মেয়েটা একটা কাজ শিখবে, নিজের পায়ে দাঁড়াইতে পারবে, আমাকে এই উৎসাহটা কেউ দেয়নি। তারপর ওখানে আমার কাজটা কমপ্লিট হওয়ার পরে আমাকে স্যারেরা চাকরি দিবে। আমার চাকরি করার জন্য আমার ফুপির বাসায় গেলাম, ছোট ফুপির বাসায়, আমার দাদার বাসায় যায়। ওদের কাছে আমার ফুপা আবার ইন্টার পাস, তো বললাম আপনি তো শিক্ষিত মানুষ, তো আপনি একটু কিছু ভালো মন্দ বুঝবেন। পরে ওনাকে ডাইকে আনলাম, ডাইকে আনার পরে উনি আসলো, আসার পরে স্যারদের সাথে কথা বললো যে আপনারা কোথায় চাকরি দিবেন, কি আসল বিষয়, মেয়ে মানুষ। তো পরে স্যারেরা বললো যে আমাদের অনেক মেয়ে আছে, শুধু ও না, আমাদের এই ব্যাচের অনেক মেয়ে যাবে। আচ্ছা, ও ভালো জানে, কেন ও তো এতদিন পড়ছে, আর আমাদের এটা এমন খারাপ কোনো প্রতিষ্ঠান না, এটা আমাদের একটা সংস্থান থেকে এটা হয়েছে, আপনি চাইলে যাচাই করতে পারেন। আর পরে এখন স্যার বলতেছে দেখেন ওর তো সৎমা, আমার সৎমাও কিন্তু ওই আমার টেকনিক্যালে গেছে। ওখানে যাওয়ার পরে যাই হোক, পরে মাই কথাটা শুনতে পারছে। মা যখন শুনছে যে সৎমা বলছে আমার ফুপা যে ওর সৎমায় ওকে একটা ভালো কাজ দিন, আমার এই সৎমাই কথাটা শুনে আরো তার অবস্থা খারাপ হয়ে গেল। এভাবে আমি গাজীপুরে চাকরিতে আসলাম, গাজীপুরের নতুন বাজার, ওখানে আমি গার্মেন্টসে চাকরিতে আসলাম। আসার পরে আলামিনের সাথে আমার কথা হয়, কথা হওয়ার পরে এভাবেই আমার প্রায় অনেক বছর গার্মেন্টসে আমি 2 থেকে 3 মাস চাকরি করি। করার পরে আমার ভালো লাগে না, সব মেয়েরা পালায় পালায় চলে যাচ্ছে, আমার সাথে যে মেয়েরা গেছে। আবার কিছু মেয়ে দেখতেছি আমার সাথে যারা ওখানে আছে, তারা একটা মেয়ে দুর্ঘটনা ঘটছে, আমি ওই দুর্ঘটনা দেখে আরো বেশি ভয় পাইছি যে আমারও না কি হয়ে যায়। পরে আলামিনকে বললাম যে এরকম অবস্থা, তো কইতেছে তুই চলে আয়, গার্মেন্টসে ভালো মেয়েরা যায় নাকি। পরে আমি ওখানে ঈদে ছুটি পাইলাম, ছুটি পেয়ে আমি কি করলাম, আমার যা জিনিসপত্র ছিল আমি সবগুলো নিয়ে চলে আসলাম। আসার পরে আবার আমি ইউসুফে গেলাম, ইউসুফে যাওয়ার পরে স্যারকে বললাম যে স্যার আমার তো ওখানে ভালো লাগতেছে না, আপনি আমাকে আবার একটা চাকরি দেন, আমি বাসায় কি করবো, নাহলে আমার বাসায় বিয়ে দিয়ে দিবে। পরে আলামিনও ছুটিতে আসলো, আসার পরে স্যার কি বললো, বলতেছে একটা মেয়ে আছে সেলিনা নাম, ওর সাথে তুমি কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করলে দেখো একটা চাকরি পাইতে পারো। ও নারায়ণগঞ্জে ডাচ বাংলা প্যাক লিমিটেডে চাকরি করে, ওখানে ভালো ব্যাগের কোম্পানি, ওখানে যাও। পরে ওই মেয়েটার সাথে আমি যোগাযোগ করলাম, করার পরে মেয়েটা আমাকে নিয়ে গেল, বলতেছে আমি বলতেছি আপু আমাকে নিয়ে যাও। পরে আমার বাবা কি করলো, ওই মেয়েটা আমি ও ফের আরেকটা ওর বোনকে নিল, নেওয়ার পরে 3 জনে আমি চলে আসলাম নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে আসার পরে ওখানে আমার কয়েকটা দিন ডিউটি করলাম, 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট। ওখানেও আমার খুব কষ্ট লাগছিল, আমি ডিউটি করতে পারতেছি না, হঠাৎ করে নাইট করব, খুব ক্লান্ত লাগছে। বয়স কত আপনার যখন এই কাজগুলো করছেন? তখন আমার বয়স হাইয়েস্ট হইলে আপনার, আমার বয়সটা আমি বলতে পারবো না, কিন্তু কোন ক্লাসে পড়ার বয়স? 6-এ। 6-এ থাকা অবস্থায় ঘটনা ঘটছে। 6-এ তখন 1 বছর আমার গিয়ে হয়ে গেল, তাহলে 7 ক্লাস 6-7 এর বয়স। 7 বয়সের কথা। তখন এইভাবে আর কি মনে করেন ওখানেও যে ডিউটি করলাম, করার পরে এখন আমার বাবা বাসা থেকে আমার ফোন গেল, যাওয়ার পরে আমি ফোন গেল, আমার আলামিন ফোন দিল, দিয়ে বলতেছে তোর বাবা মা সারাসারি হয়ে গেছে। আচ্ছা, আমি শুনে অবাক হয়ে গেছি, আমি খুব মানে ভেঙে পড়ছি। ভেঙে পড়ার পর আমাকে ওই আপু সেলিনা আপু বলতেছে যে তোমার কি হয়েছে একা। তো আমি বলতেছি আপু এরকম এরকম বিষয়, আমি এখন কোথায় যাব। আমি তাকে পুরো ঘটনাগুলো বললাম, তা সেও কষ্ট পাইতেছে, বলছে আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আমার বাসা আছে, তুমি এখানে চাকরি করতে থাকো। পরে আমি টেনশন আর চাকরি করতে পারি না। আর আলামিনের সঙ্গে আমি দিন রাত কথা বলি, মানে রাতের 8টা বাজে যদি ওর সাথে আমি কথা ধরি, আপনার দেখা যায় যে আমি ভোর 6টা পর্যন্ত ওর সাথে কথা বলতাম। আর কিন্তু ডিউটিতে যাইতে পারতাম না, পালায় পালায় থাকতাম, আমি ডিউটি করতে পারতাম না। আবার ওই হোটেলের যে খাবার আমাদেরকে কোয়ার্টার দিছিল, মেসের আন্টিদের খাবার আমি খাইতে পারতাম না। বাইরে থেকে যে খাবার কিনে আনবো, আয়না ঘরে রাখতাম, রান্না করতে পারতাম না, সিরিয়াল দেওয়া লাগতো। যাই হোক এভাবে করে আমার ওখানে 1টা বছর চলে গেল, কিন্তু ওখানে আমি কারোর সঙ্গে রিলেশন করলাম না। আমাকে অনেক ছেলে প্রপোজ করলো যে তুমি বিয়ে করো, স্যারেরাও খুব হেল্প করছিল যে আমরাই তোমাকে বিয়ে দিব। পরে আমি বলছি না আমার বিয়ে হয়ে গেছে, মিথ্যা কথা বলছি যে আমার বিয়ে হয়ে গেছে এরকম। ওই ছেলে এখানে ও টেকনিক্যাল থেকে পাশ করে ওয়েল্ডিং থেকে আপনার কাজী ফার্মেও চাকরি করে, আমি সম্ভব না। পরে আমি এভাবে ডিউটি করতে পারি না। পরে আলামিনের সঙ্গে কিন্তু আমার মানে চুপে চাপে দেখা হয়, ও আসে রংপুরে, আমিও রংপুরে যাই আমার বান্ধবীর বাসায়, ওখান থেকে ওর সঙ্গে দেখা হয়। এভাবে দেখা হওয়ার পরেই ওর সঙ্গে আমার প্রায় 2-3 বছর চলে গেল। 2-3 বছর চলে যাওয়ার পর ওকে আমি বললাম যে আমাকে বিয়ে করো। তো বলতেছে যে বয়স এই বয়সে আমাদের বিয়ে হবে না। তখন আমি বললাম যে এই বয়সে বিয়ে হবে না, তাহলে তোমার কি প্রেমের বয়স হয়েছে? প্রেম করতে বলছে হ্যাঁ আমার প্রেমের বয়স হয়েছে, আমার বিয়ের বয়স হয় নাই।
তখন ওই মেসের আপুরা যারা বড় আপু ছিল সবাই আমাকে বলতেছে যে দেখো একা তোমার হচ্ছে ওই ছেলে তোমাকে কখনোই বিয়ে করবে না। তারপরে যাই হোক এভাবেই চলে গেল। পরে আমি আবার রংপুরে চলে আসলাম। ওই ছেলে আলামিন আমাকে মেসে থাকার জন্য টাকা দিল, আমি লালবাগে মেসে উঠলাম। ডাইরেক্ট রংপুর থেকে সেলিনা আপু, যে আপু আমাকে নারায়ণগঞ্জে নিয়ে গেছে, ওই আপুর বাসায় আসলাম। আসার পরে ওখান থেকে ওর খালাকে, আবার ওর খালা মেসের বুয়া ছিল, পরে ওই বুয়াকে বললো যে খালা দেখেন এই মেয়েটাকে মেসে উঠানো যায় নাকি, মেসের লোক আমাকে নিবে না, মালিক বলতেছে মেয়ে তো পড়াশোনা করে না, আর আমাদের এখানে যারা পড়াশোনা করে তার ভার্সিটির মেয়েরা এখানে হোস্টেলে থাকে, এ কিভাবে থাকবে, আর এর টাকা কে দিবে। পরে খালা আবার বলতেছে দেখেন ওই মেয়ের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাসা থেকে মেনে নিচ্ছে না, আপনি দেখেন একটু। পরে যাই হোক উনি আমাকে উঠাইলো। উঠার পরে 2-3 মাস আমাকে আলামিন মেসে সিট ভাড়া দিল, আমার খাওয়া খরচ দিল। পাশে আবার ওখানে থাকতে থাকতেই পাশের রুম লাবণী আপু আছে, লাবণী আপুর সাথে আমার খুব পরিচিত, উনি আবার রোকেয়া ভার্সিটিতে পড়ে। পরে আপুকে সব কথা বললাম। পরে আপু বলতেছে ওই ছেলে তোমাকে কখনোই বিয়ে করবে না, ও একটা ফালতু ছেলে, তুমি এসব বাদ দাও। পরে আমার কাছে একটা টাচ ফোন ছিল, ওই ফোনে ওর সাথে কথা হয়। পরে কিছুদিন ওর সাথে আমি কথা বন্ধ রাখি। ও আমাকে লাস্ট টাকা দিয়ে গেছে মেসের ভাড়া, দিয়েও আমার আর ফোন ধরে না। ওকে বলছিলাম যে তুমি আসো রাজবাড়িতে, আমি দেখা করব, আমার ভালো লাগতেছে না, আর একা একা থাকি, আরো খারাপ লাগে। সব আপুরা চলে যায়, আমি মেসে একাই থাকতাম ভাইয়া। পরে ওকে ডাকলাম, ও আসে না, ও ফোন বন্ধ করে রাখছে। পরে ওর খালাতো বোনের কথা বলে, দেখছো মরিয়ম অনেক ভালো, আমার ভাত উঠায় খাওয়ায়, এটা খাওয়ায়, ওটা খাওয়ায় অনেক। পরে এইভাবেই ওর সাথে আমার, ওর বন্ধুকে বলা হয় সব কথা যে ও এরকম করতেছে কেন।